ইসরায়েল কর্তৃক হানিয়াকে হত্যার স্বীকারোক্তিতে কি ভয় পেয়েছে হামাস? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। হামাস নেতা ইসমাইল হানিয়াকে কৌশল করে হত্যা করা হয়েছে, এটা তো বোঝাই গেছে। অন্যান্য হামাস নেতারা তা বুঝেই তাদের কৌশল নির্ধারণ করেন। ইসরায়েল এতদিন পর স্বীকারোক্তি করে কি বোঝাতে চাইছে? ভয় দেখাতে চাইছে নাকি হামাসকে? হামাস কি ভয় পাওয়ার সংগঠন? তারা কি পিছপা হয়েছে নাকি তা কখনো হবে? হামাসের একটি সদস্য বেঁচে থাকলে সে জীবন দিয়েই লড়াই করে যাবে। তাছাড়া হামাসের সদস্যের কমতি হয় না কখনো। মৃত্যু ও তাদের সৈন্য সংখ্যা বিপ্লবী চেতনা ও আদর্শকে দমিয়ে দিতে পারে না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি ইয়েমেনে হুথিদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের এক সম্মাননা অনুষ্ঠানে কার্জ বলেন, আমরা অপশক্তিকে চরম আঘাত করেছি এবং হুথি সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধেও কঠোর আঘাত হানব। তিনি আরও বলেন, আমি স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা হামাসকে পরাজিত করেছি, হিজবুল্লাহকে পরাজিত করেছি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা নষ্ট করেছি এবং সিরিয়ার আসাদ সরকারকে উৎখাত করেছি। হুথিদের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়ে কার্জ বলেন, আমরা হুথিদের কৌশলগত অবকাঠামো ধ্বংস করব এবং তাদের নেতাদের হত্যা করব, যেমনটি আমরা তেহরানে হানিয়া, গাজায় সিনোয়ার এবং লেবাননে নাসরুল্লাহর সঙ্গে করেছি। একই কাজ আমরা ইয়েমেনের হোদেইদা ও সানায় করব। গত কয়েক মাস ধরে হুথিরা ইসরায়েলের ওপর একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত শনিবার হুথিদের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের জাফার একটি পার্কে আঘাত হানে। এতে 12 জন সামান্য আহত হন। গত জুলাইয়ের 31 তারিখে তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গেলে ইরানের উত্তরাঞ্চলে একটি সামরিক অফিসারদের আবাসিক ভবনে প্রজেক্টাইল বোমা হামলায় নিহত হন। ইসরায়েলের বিরুদ্ধে এ হামলার অভিযোগ ওঠে। হানিয়ার হত্যাকাণ্ড ফিলিস্তিন জুড়ে ক্ষোভের জন্ম দিয়েছে এবং একটি বড় আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হত্যার জন্য কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত অক্টোবরে হিজবুল্লাহর নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা করে। গত 31 জুলাই বুধবার সকালে তেহরানে ইসমাইল হানিয়া শহীদ হন। কিভাবে হত্যা করা হলো ইসমাইল হানিয়াকে? এ ব্যাপারে সৌদি আরবের সংবাদ মাধ্যম আল হাদাত সূত্রে জানা গেছে, সিনিয়র হামাস নেতা ইসমাইল হানিয়াকে গাইডেড মিসাইল দিয়ে হত্যা করা হয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, স্থানীয় সময় আনুমানিক 2টা BSTS সময় 23:30 এই মিসাইলটি তেহরানে তার ব্যক্তিগত বাসভবনে আঘাত করে। হামাস নেতা হানিয়া অবস্থান করছিলেন তেহরানের উত্তরের একটি অবসরপ্রাপ্ত সেনাদের আবাসিক কেন্দ্রে। 1963 সালের 29 জানুয়ারি গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন ইসমাইল হানিয়া। 1948 সালে আরব ইসরায়েলি যুদ্ধের সময় তার বাবা মা বর্তমান ইসরায়েলের অন্তর্গত আসকালানের নিকটের বাড়ি থেকে উদ্বাস্তু হন। জাতিসংঘ পরিচালিত স্কুলে পড়াশোনা করেছেন তিনি। এরপর গাজা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতক করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি হামাসে যোগ দেন। 1985 সালে মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধি ছাত্র কাউন্সিলের প্রধান ছিলেন হানিয়া। বিক্ষোভে অংশ নেওয়ার কারণে ইসরায়েলে স্বল্পকালীন কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। 1988 সালে তিনি পুনরায় গ্রেপ্তার হন এবং 6 মাস কারাদণ্ডে দণ্ডিত হন। গত শতকের 80-র দশকে হামাসের উত্থানকালে ফিলিস্তিনি সুন্নি মুসলিমদের এই রাজনৈতিক ও সামরিক আন্দোলনের সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। 1989 সালে তাকে 3 বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। এরপর 1992 সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবানন সীমান্তের শূন্য রেখায় ছেড়ে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। 1 বছর নির্বাসনে থাকার পর ইসমাইল হানিয়া গাজায় ফেরেন। 1997 সালে হামাসের মতাদর্শিক গুরুর কার্যালয়ের প্রধানের দায়িত্ব পান তিনি। এতে হামাসে তার পদমর্যাদা বাড়ে। ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বেশিরভাগ আসনে জয় পাওয়ার পর 2006 সালে ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় মাহমুদ আব্বাসের দল ফাত্তাহের কার্যক্রম বন্ধ করে দেওয়া হলে প্রধানমন্ত্রীর পদ থেকে হানিয়াকে
সরিয়ে দেওয়া হয়। তবে হানিয়ে এই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যায়িত করেন। তিনি বলেন, তার সরকার ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের জাতীয় দায়িত্ব থেকে সরবে না এবং তিনি গাজা শাসন করতে থাকেন। পরে 2017 সালে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। পরের বছর ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কয়েক বছর ধরে ইসমাইল হানিয়া কাতারে বসবাস করে আসছিলেন। হামাস তাদের বিবৃতিতে বলেছিল, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। সেখানে বিশ্বাসঘাতক ইহুদিবাদীদের অভিযানে নিহত হয়েছেন তিনি। তখনও পর্যন্ত হানিকে হত্যার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে হামাস সহ অন্যান্য সবারই অভিযোগের তীর ছিল ইসরায়েলের দিকে, কারণ সে সময় মাত্র এক সপ্তাহ আগে ঐকমত্যের সরকার গঠনে একমত হয়েছিলেন ফিলিস্তিনের শীর্ষ দুই রাজনৈতিক দল ফাতাহ এবং হামাসের শীর্ষ নেতারা। হামাস ও ফাতাহের মধ্যে দীর্ঘ সময় ধরে দ্বন্দ্ব থাকলেও শেষ পর্যন্ত হানিয়া উপলব্ধি করতে পেরেছিলেন যে রাজনৈতিক শক্তি বাড়াতে হলে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথকে সহজ করতে চাইলে হামাস ও ফাতাহকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই উদ্দেশ্যে তিনি ফাতাহের সঙ্গে একটি পুনর্মিলন চুক্তি স্বাক্ষরও করেছিলেন। এসব তৎপরতার জন্যই কি ইসমাইল হানিয়াকে চিরতরে নিশ্চিহ্ন করে দিল ইসরায়েল? হানিয়াকে হত্যার ঘটনাকে কাপুরুষোচিত কাজ বলে অভিহিত করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও। তিনি বলেছিলেন, এটি নিঃসন্দেহে কাপুরুষোচিত কাজ ও বিপজ্জনক কাজ, এটি গুরুতর উস্কানি। এসব প্রাথমিক প্রতিক্রিয়া স্তিমিত হয়ে এলে হামাসের নেতৃত্ব ও হানিয়াকে হত্যার প্রতিশোধ বিষয়গুলোই নিশ্চয় সামনে চলে আসবে, কারণ হামাসের ভেতরে হানিয়ার প্রভাব ছিল সুদূর প্রসারী। তাকে হারানোর শোক সহসা হামাস ভুলবে বলে মনে হয় না। হানিয়া এমন একজন নেতা ছিলেন যার মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও ইস্পাত কঠিন মনোবলের জন্য প্রতিটি হামাস যোদ্ধা অত্যন্ত সমীহ করত তাকে। 2007 সালে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ এবং হামাসের মধ্যে এ বিষয়ে মতবিরোধ দেখা দেয় এবং তাদের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট আব্বাস হামাস সরকার ভেঙে দেন। হানিয়া আব্বাসের ওই সিদ্ধান্ত না মেনে গাজা নিজেদের নিয়ন্ত্রণে রাখেন। এরপর হামাসের আরও প্রভাবশালী নেতা হয়ে ওঠেন এই হানিয়া। মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর সাথে হানিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিল অনেক গভীর। কূটনৈতিক নীতিতে তিনি ছিলেন মধ্যপন্থী। ফলে একদিকে তিনি যেমন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছিলেন, পাশাপাশি মিশর, কাতার, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনাও চালিয়ে গেছেন। এসবের পাশাপাশি ফাতাহের সঙ্গে দ্বন্দ্ব ভুলে আবারও একসঙ্গে কাজ করতেও আলোচনা চালিয়ে যাচ্ছিলেন হানিয়া। তার এসব তৎপরতা ইসরায়েলের শিরোপীড়ার কারণ হয়েছিল নিঃসন্দেহে। এর আগেও হামাসের যেসব নেতা ইসরায়েলের শিরোপীড়ার কারণ হয়েছিল তাদের সবাইকে হত্যা করেছে ইসরায়েল। যেমন 2004 সালে গাজায় বিমান হামলা চালিয়ে তৎকালীন হামাস নেতা আবদুল আজিজ রন্টিসিকে হত্যা করে। ওই বছরেই হামাসের প্রতিষ্ঠাতা আহমদ ইয়াসিনকেও হত্যা করে। কয়েক মাস আগে হানিয়ার 3 ছেলেকেও হত্যা করেছে ইসরায়েল, যারা হামাসের সঙ্গে জড়িত ছিল। এছাড়া হামাসের আরেক সহযোগী লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে সে সময় লেবাননে হামলা চালিয়ে হত্যা করেছিল ইসরায়েল। এমন পরিস্থিতিতে হামাস ও হিজবুল্লাহ যৌথভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ হামলাও শুরু করে। যদিও আমেরিকা আর তাদের দোসরদের সার্বিক সহায়তায় ইসরায়েল তাদের হত্যা ও ধ্বংসলীলা আরও বাড়িয়ে দেয়। কেউ কেউ বলছেন, সর্বশেষ সিরিয়াতে ইসরায়েল কৌশলগত বিজয় পেলে ইরানের নেতৃত্বে বা সহায়তায় থাকা হামাস, হিজবুল্লাহ, হুথি, আনসারুল্লাহ ও ইরাকি প্রতিরোধ ফ্রন্ট একটু থিতিয়ে গেছে। তবে এই কথা অনেকেই বিশ্বাস করেন না, কারণ এই সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো এক আদর্শিক অবস্থান থেকে ন্যায়ের পথে লড়ে যাচ্ছে। তারা বিশ্বাস করে মহান আল্লাহ পাকের অপার শক্তিকে এবং তার সাহায্যকে। সুতরাং প্রতিরোধ চলছে, বিজয় একদিন আসবেই ইনশাআল্লাহ। যারা ইসরায়েলকে এই বিজয়ের পথে দেখছে তারা আসলে ভুলের মধ্যে আছে। পিপিলিকা যেমন মরার আগে আগুনের মধ্যে পাখা ঝাপটায় আর লাফালাফি করে, ইসরায়েল ঠিক তাই করছে। দেশটির পতন অবশ্যম্ভাবী। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে
উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আর আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল।